যখন কোনো পেশেন্টের স্পাইনাল স্টেনোসিস ডেভেলপ করে যাচ্ছে বা সিভিয়ার স্টেজে চলে যাচ্ছে, তার ক্ষেত্রে কি এক্সারসাইজ করা বা কন্টিনিউ করা উচিত, নাকি তার ক্ষেত্রে এক্সারসাইজ করা ঝুঁকিপূর্ণ? যদি ওই প্রসারটা খুব বেশি হয় স্পাইনাল কর্ডের উপরে, তার নামনেস টিংলিং হয়ে যায়, তখন তার এক্সারসাইজ করা ঠিক হবে না। প্রবলেমটা যদি আরো বেশি হয় যে তারা প্রস্রাব করতে পারছে না বা বারবার ধরে রাখতে পারছে না, এই ধরনের যদি হয়ে যায়, তারা হাঁটতে পারছে না, তখন তো আমাদের সার্জারিতে পাঠাতেই হয়। ব্যাক জিনিসটা হলো এত বেশি ওয়েট বিয়ার করতে হয়, এত বেশি কাজ করতে হয়, এখানে সার্জারি করার পরেও আমরা দেখি তাদের কমপ্লিকেশন খুব বেশি হয়। যখন কোনো পেশেন্টের স্পাইনাল স্টেনোসিস ডেভেলপ করে যাচ্ছে বা সিভিয়ার স্টেজে চলে যাচ্ছে, তার ক্ষেত্রে কি এক্সারসাইজ করা বা কন্টিনিউ করা উচিত, নাকি তার ক্ষেত্রে এক্সারসাইজ করা ঝুঁকিপূর্ণ? এটা খুব ভালো প্রশ্ন। এটা আসলে স্পাইনাল স্টেনোসিস হওয়ার তো বিভিন্ন ধরনের কারণ থাকে। একটা কারণ হলো ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রলাপস। ওটা যদি হয়ে যায়, তখন আমরা ওটাকে ডিস্ক প্রলাপসই বলি, আমরা তখন স্পাইনাল স্টেনোসিস ঠিক বলি না। যদি ওই প্রসারটা খুব বেশি হয় স্পাইনাল কর্ডের উপরে, তার নামনেস টিংলিং হয়ে যায়, তখন তার এক্সারসাইজ করা ঠিক হবে না। তখন তার ডাক্তারের কাছে যেতে হবে, এটাকে ইনভেস্টিগেট করতে হবে কতটা স্পাইনাল স্টেনোসিস হয়ে। যদি সিভিয়ার হয় তাহলে তো সার্জারি করতে হয়, যদি একটু কম থাকে তখন আমরা যেটা ট্রিটমেন্ট, প্রথমে আমরা যে ট্রিটমেন্ট করি, প্রথমে হলে আমরা বলি যে হিট থেরাপি দিন অথবা কোল্ড থেরাপি দিন। দ্বিতীয়ত যখন এইটাই কাজ না করে, তখন আমরা বলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশন, যেমন এদেশে আছে মোট্রিন, আইবুপ্রফেন, ন্যাপ্রক্সিন, এগুলো আমরা প্রেসক্রাইব করি। ধরো এক মাস বা 2 মাস ধরে আমরা গুলোকে চালিয়ে যাই। তারপরে যদি দেখি যে কাজ হচ্ছে না, তখন আমরা এবং খুব কমপ্লেন করছে ব্যাক পেইনের নিয়ে বা অন্য কোনো কারণ নিয়ে, তখন আমরা তাদের পাঠিয়ে দেই পেইন ক্লিনিকে। তখন ইনজেকশন দিতে চেষ্টা করি, যেটাকে বলে স্টেরয়েড ইনজেকশন বা অন্য আজকাল অনেক ধরনের ইনজেকশন রয়েছে সেইগুলো। তারপরেও যদি না কাজ করে, তখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি সার্জারি করে একটু ওপেন করে দিতে চাই। কিন্তু প্রবলেমটা যদি আরো বেশি হয় যে তারা প্রস্রাব করতে পারছে না বা বারবার ধরে রাখতে পারছে না, এই ধরনের যদি হয়ে যায়, তারা হাঁটতে পারছে না, তখন তো আমাদের সার্জারিতে পাঠাতেই হয়। তখন আমরা সার্জারি পাঠাই। কারণ আগে পাঠাই না এই জন্য, হঠাৎ করে সার্জারিতে যে সার্জারি আমরা দেখেছি যে সার্জারি করার পরে 5 বছর পরে এই রোগটা আবার ফিরে আসে। ওই স্পাইনাল স্টেনোসিসটা, কারণ স্কার টিস্যু ফর্মেশন হয়, তখন তাদের স্পাইনাল স্টেনোসিস আরো বেশি সিভিয়ার হয়। সুতরাং এই সার্জারিটা 2 থেকে 5 বছর পর্যন্ত এর এফেক্ট লাস্ট করে, এরপরে আর থাকে না। এই জন্য আমরা ধরে রাখতে চাই। আর সার্জারির তো কমপ্লিকেশন রয়েছে, কারণ ব্যাক জিনিসটা হলো এত বেশি ওয়েট বিয়ার করতে হয়, এত বেশি কাজ করতে হয়, এখানে সার্জারি করার পরেও আমরা দেখি তাদের কমপ্লিকেশন খুব বেশি হয়। এই জন্য আমরা অ্যাভয়েড করতে চাই যতটা পারি। ধন্যবাদ। খুব সুন্দর করে বললেন, থ্যাংক ইউ আপনাকে। সুপ্রিয় দর্শক, আশা করি আমরা কিছুটা হলেও কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে কোন কোন কমন সিচুয়েশন এবং কি কি কারণে স্পাইনাল স্টেনোসিসের মতো সিচুয়েশন আমাদের হতে পারে, এবং আগে থেকে কি ধরনের সতর্কতা বা জীবন পদ্ধতি মেনে চললে আমরা এই সিচুয়েশনটিকে রুখে দেবার জন্য চেষ্টা করতে পারি। ডক্টর মৃধা, অনেকের ক্ষেত্রেই আসলে মেনোপজ বা আর্লি মেনোপজ, এই সিচুয়েশনটির কারণে দেখা যায় যে রেগুলার যে ডেভেলপমেন্ট, সেগুলোতে আসলে অনেক ধরনের চেঞ্জ আসে শরীরে, এবং সেখান থেকেও কিন্তু হরমোনাল ইনফ্লুয়েন্সের, বিশেষভাবে হাড়ের গঠন বা কমপ্লিকেশন গুলো অনেক বেশি এফেক্টেড হয়। তো যেসব ওমেনদের বিভিন্ন কারণে আসলে প্রিম্যাচিওর মেনোপজ হচ্ছে, তাদের ক্ষেত্রে স্পাইনাল স্টেনোসিস হওয়ার বিশেষ কোনো ভয় থাকে কিনা, বা সেক্ষেত্রে আসলে তাদের কি করণ? খুব ভালো প্রশ্ন। এই যে কোনো মেয়েদের স্পাইনাল স্টেনোসিস হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু তাদের রিস্ক অফ অস্টিওপারোসিস একটু হাই।
এই জন্য। আর তাদের বোনগুলো একটু ন্যারো হয়, একটু আম, আহ, আম, ভঙ্গুর হয়, আমরা যেটাকে বলি, সহজে ভেঙে যেতে পারে। আম, একটু পড়ে গেলেই ভেঙে যায়। আমাদের গ্র্যান্ডমাদের দেখি, আজকাল বাংলাদেশেও দেখি, সব গ্র্যান্ডমাদাররা পড়ে গিয়ে তাদের হিপ ভেঙে গেছে, বা অথবা অন্য জায়গা কোনো জায়গায় ভেঙে গেছে। এর একটাই কারণ অস্টিওপারোসিস হয়েছে। এটা অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, সে থেকেও অনেক সময় তারা জয়েন্টে ব্যথা বলে। আমাদের দেশে যেটা আমি শুনেছি ছোটবেলায়, আমার গিটে গিটে ব্যথা হয়েছে, এরকম বলে। গিটে গিটে ব্যথা হয়েছে মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়েছে, এরকম বলে। ওটার কারণ হলো অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপরোসিস। মেনোপাউজের এফেক্ট রয়েছে, কারণ হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যায়, তো সেই জন্য আমাদের টেস্টোস্টেরনটা যদি কমে যায়, তখন আমরা দেখি যে তাদের বোনটা খুব দুর্বল হয়ে যায়। এই জন্য অনেকে হরমোনাল স্টাডি করে। তারপরে এখন এদেশে একটা ভাইটামিনই পাওয়া যায়, যেটা আমরা বলি পোস্ট মেনোপাউজাও ভাইটামিন। ওটা খেলে মোটামুটি ঠিক থাকে। আর যাদের আর্লি মেনোপাউজ হয়ে যায়, তাদের আর্লি ব্যায়াম করা শুরু করতে হবে, এই ভাইটামিনগুলো খেতে হবে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন, যাদের যদি জয়েন্টে ব্যথা হয় কখনো, তখন অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন বা ভাইটামিন জাতীয় যে খাবারগুলো, ওইগুলো খেতে হবে। তাহলে ইনফ্লামেশনটা কমিয়ে রাখতে পারলে তাদের অস্টিওপারোসিস বা এই ধরনের স্পাইনাল স্টেনোসিস হওয়ার সম্ভাবনা কম। তারা যাতে পড়ে না যায়, আমাদের পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের মেয়েরা অনেক সময় হাই হিল পরে। যারা হাই হিল পরে এবং যাদের এই স্পাইনাল স্টেনোসিস রয়েছে, তাদের অবস্থাটা একটু ক্ষতি হয়। হাই হিল পড়লে স্পাইনাল স্টেনোসিস একটা বেড়ে যায়, কারণ যখন নিচের দিকে যেতে হয় তখন এই পেইনটা খুব বেড়ে যায় এবং স্পাইনাল স্টেনোসিসের সিমটমগুলো বেড়ে যায়। ঠিক হাই হিলটা ঠিক ওই কাজটাই করে। তা পায়ের পিছন দিকটা, গোড়ালিটা থাকে উপরের দিকে আর নিচে, সুতরাং তাদের একটু অসুবিধা হতে পারে। সেই জন্য হাই হিলটা অ্যাভয়েড করতে হয়। আমরা এই ধরনের কিছু কিছু অ্যাডভাইস দিয়ে থাকি। আর নর্মাল জীবন তাদের যাপন করতে হবে, তারপর যদি হয় তখন ট্রিট করতে হবে, এটাই আমরা বলি। এবং একই সাথে আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওজন মেনটেন করা, এটি আসলে খুব ক্লোজলি অবজার্ভ করবার জন্য বলা হয় স্পাইনাল স্টেনোসিসের পেশেন্টদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি অ্যাকুরেট ওয়েট মেনটেন করা এবং আসলে কিরকম স্ট্যান্ডার্ড ওয়েট মেনটেন করা উচিত, এই বিষয়ে যদি একটু আলোচনা করেন, এবং আসলে ওয়েট কি করে হাড়ের গঠনের ক্ষেত্রে বা স্পাইনাল স্টেনোসিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই বিষয়ে যদি একটু আলোচনা করেন। খুব ভালো প্রশ্ন। ওয়েট, আমরা বলছি যে ওয়েট বিয়ারিং ভালো, কিন্তু ওয়েট যদি বডিতে থাকে তখন এটা ভালো না, কারণ এটা এক ধরনের হরমোন তৈরি করে, যেটা আমাদের ওয়েট বোনগুলোকে আরো দুর্বল করে দেয়। সেই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়েট মেনটেন করতে বলি। প্রত্যেকের একটা বিএমআই রয়েছে, বিএমআই 25-এর নিচে যদি থাকে তাহলে খুব ভালো হয়, আমরা সেটাকে বলে থাকি। কিন্তু এটা তো কঠিন ব্যাপার, একটু আমাদের খেয়াল রাখতে হয় এই দিকে। ঘুমানোরও একটা বেশ, আমরা আগে বলেছিলাম যে বোন গ্রোথের ক্ষেত্রে অ্যাবনর্মাল গ্রোথ অ্যাভয়েড করার জন্য এবং গ্রোথের জন্য ঘুমের একটা খুব সম্পর্ক রয়েছে। সেই জন্য আমরা বলি 10টার দিকে ঘুমিয়ে 6টার দিকে উঠে যেতে পারলে ভালো হয়। তাহলে গ্রোথ হরমোন যেটা আমাদের রয়েছে সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি সিক্রেট করতে পারে। আমরা দেখি ঘুম যদি যাদের ঠিক না হয়, তাদের অনেক সময় ডায়াবেটিস হতে পারে। আর ডায়াবেটিস হলে, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের হয় কি, ব্লাড সার্কুলেশনটা বোনে কমে যায়। কারণ ডায়াবেটিস হলে মাইক্রোভাস্কুলোপ্যাথি আমরা যেটাকে বলি, মাইক্রোভাস্কুলোপ্যাথি থেকে নার্ভটা ড্যামেজ হয়ে যায়। নার্ভটা ড্যামেজ হলে ওইখানে যে নার্ভগুলো বোনে সাপ্লাই করে, আর যে ব্লাড ভ্যাসেলগুলো বোনে সাপ্লাই করে, সেইগুলো সাপ্লাইটা পায় না বলে অ্যাবনর্মাল গ্রোথ হয়, অস্টিওপারোসিস হয়ে যেতে পারে, বা দুর্বল হয়ে যায়, খুব অস্টিওক্লাস্ট ফর্মেশন হতে পারে সেখানে। এই তখন ওই বোনটা ভেঙে যেতে পারে সহজে। এই জন্য আমরা বলি ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে, স্মোকিংটা অ্যাভয়েড করতে হবে, কারণ স্মোকিংও ওই ব্লাড সার্কুলেশনটাই রিডিউস করে। এই জন্য আমাদের বোনটা দুর্বল হয়ে যায়। এইগুলো করতে হবে, যেগুলো সহজ ব্যাপার, তারপরে ঠিক হয়ে যায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন স্পাইনাল স্টেনোসিসের ট্রিটমেন্ট নিয়ে, আপনি বিভিন্ন ধরনের চিকিৎসা প্রণালী
সারমর্মটা আমাদের সাথে শেয়ার করলেন। আমি যদি ক্লিনিক্যাল ট্রিটমেন্ট বা মেডিকেশনের ব্যাপারে ডিটেলস জানতে চাই, এখানে কমনলি আসলে কি ধরনের মেডিকেশন আমরা ইনিশিয়াল স্টেজে প্রেসক্রাইব করে থাকি? খুব ভালো প্রশ্ন। এখানে আমরা তো প্রথমে বললাম যে হিট অথবা কোল্ড, তারপরে ফিজিক্যাল থেরাপি, তারপরে আমরা মেডিসিন দেই। এখানে আমরা প্রথমে যেটা দেই ডিপেন্ডিং কন্ডিশনের উপরে নির্ভর করে, যদি কেউ আসে যে তার শুধু ব্যথা হচ্ছে, জয়েন্ট ব্যথা হচ্ছে, স্পাজম হচ্ছে ব্যাকে, মাসেলগুলো টাইট হয়ে যাচ্ছে, তখন আমরা সাধারণত অ্যান্টি ইনফ্ল্যামেটরি যেটা নেপ্রোসিন, আইবুপ্রোফেন, টাইলেনল এই ধরনের দেই। তারপরেও যদি দেখি যে কোনো ব্যক্তি অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা এই ধরনের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুলো নিতে পারছে না, কারণ তার গ্যাস্ট্রিক আলসার আছে বা গ্যাস্ট্রাইটিস আছে বা এই ধরনের আছে, তখন আমরা চেষ্টা করি অন্য মেডিসিন যেমন ট্রামেডল, এটা একটু স্ট্রঙ্গার মেডিসিন, সেটাকে আমরা দেই। তারপরে যদি দেখি যে সে এটাও নিতে পারছে না, তাদের নামনেস টিংলিং হয়ে যাচ্ছে, তখন আমরা একটা মেডিসিন দেই, সেটাকে বলে গাবাপেন্টিন অর লিরিকা, এই ধরনের মেডিসিন। আমরা অনেক সময় দেই ওল্ড অ্যান্টি ডিপ্রেসেন্ট যেমন নরট্রিপটিলাইন, এমিট্রিপটিলাইন, এই মেডিসিনগুলো আমরা দেই। এগুলোকে ব্যথা কমিয়ে রাখে এবং একটু হেল্প করে। এই ধরনের মেডিসিন আমরা দেই। পরেও যদি কাজ না করে, তখন তো আমরা ফিজিক্যাল থেরাপিটা কন্টিনিউ করি, তখন আমরা পেইন ক্লিনিকে পাঠাই, তখন ইনজেকশন দেই, যেমন স্টেরয়েড ইনজেকশন, এই ধরনের এইগুলো মেডিসিন। এর আগে যে আমরা প্রথমে এলেই যেটা করি, সেটা আমরা চেক করি ভিটামিন B12, ভিটামিন ডি এবং অন্য সব, ক্যালসিয়াম লেভেল, ম্যাগনেসিয়াম লেভেল। যদি দেখি এগুলোর কোনো ডিসব্যালেন্স রয়েছে, তখন আমরা এইগুলোকে রিপ্লেস করি। আপনি বলছিলেন গাবাপেন্টিনের কথা। কখনো কখনো পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সাইড ইফেক্ট থেকে খুব 2-3 দিনের ভিতরে পেশেন্টের আসলে পেরিফেরাল ইডিমা হয়ে যায়, পায়ে পানি চলে আসে। এটি খুবই কমন বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে। তো সেই ব্যাপারে যদি ছোট্ট করে একটু আমাদের সাথে শেয়ার করেন যে এই অবস্থায় আসলে পেশেন্টের ঘাবড়াবার কোনো কারণ নেই আমরা জানি, তো পেশেন্টের কি করণীয় এবং অল্টারনেটিভ ট্রিটমেন্ট কি হতে পারে? খুব ভালো প্রশ্ন। আসলে আমি দেখেছি বাঙালিরা, বাংলাদেশি পেশেন্টরা, আমার খুব নেই, কিন্তু তারা গাবাপেন্টিন একেবারেই সহ্য করতে পারে না। আমি আমার এক মাসিমাকে দিয়েছিলাম 100 মিলিগ্রাম, তাতে তিনি 3 দিন ধরে খেতে পারেননি, উঠতে পারেননি। তারপর থেকে আমি বাঙালি পেশেন্ট আসলে আর দিতে চাই না, কারণ সাইড এফেক্টটা বেশি। হ্যাঁ, এডেমা হতে পারে। এডেমা যখন আমরা 300 মিলিগ্রাম দেই, দেখি অনেকেরই এডেমা হচ্ছে। এটা কমানোর জন্য আবার ফিরে আসি আমরা 100 মিলিগ্রামে। 100 মিলিগ্রাম 1 বা 2 বার দিনে দেই, তখন হয়তো কমে যেতে পারে। আর এডেমাটা চলে যায়, মেডিসিনটা ডিসকন্টিনিউ করলে ওই সোয়েলিংটা চলে যায়। তাদের ভাস্কুলার প্রবলেম রয়েছে, যাদের এডেমা হয় তাদের আমরা বলি যে একটু চেক করে দেখুন আপনার ব্লাড ভ্যাসেলগুলো লোয়ার এক্সট্রিমিটিতে, যে কি অন্য কোনো অসুবিধা আছে কিনা। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এই জন্য ঘাবড়াবার কিছু নেই। এটা চলে গেলে আমাদের আরেকটা মেডিসিন আছে লিরিকা। লিরিকাও এই ধরনের একই ধরনের কাজ করে, কিন্তু সেখানেও সম্ভাবনা রয়েছে যে তাদের এডেমা হতে পারে। তারপরে যদি না কাজ করে, তখন আমরা অনেক সময় একটা মেডিসিন দেই বলে টেগ্রেটল। এটা দিজ আর মেডিসিন ফর এপিলেপসি, বাট যাদের টিংলিং নামনেস রয়েছে তাদের জন্য আমাদের তো অপশন তত বেশি নেই, তখন আমরা দেই এগুলোকে। প্রথমে দেই নরট্রিপটিলাইন, এমিট্রিপটিলাইন, তারপরে নিউরন্টিন, তারপরে লিরিকা, তারপরে আমরা দেই সাধারণত ওই টেগ্রেটল। ধন্যবাদ। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।